ইরামের শান্ত কণ্ঠস্বর ভেসে এলো। সাইবান জমে গেল। ভুরু তুলে তাকিয়ে দেখলো রমণীকে। এক দৃষ্টিতে তাকিয়েই দেখছে। পার্ডন। ইরাম হেঁটে টেবিলের কাছে এসে দাঁড়ালো, বলল, 1 বছর আলাদিন, বড়জোর 2 বছর। এটুকু সময় তোমাকে, আমাকে আর আমার বাচ্চাকে সহ্য করতে হবে মানে? তোমার তোমার স্ত্রীর টাইটেলের প্রয়োজন নেই। আমার একটা শক্ত ভিত্তির দরকার, আর্থিক এবং সামাজিক, যেটা ঠিক এই মুহূর্তে গড়ে তুলতে আমি অপারগ। পারবো না যে তা নয়, তবে সময় লাগবে। সেই সময়টায় আমার ছেলে কষ্টে কষ্টে জর্জরিত হবে, সেটা আমি মা হয়ে সইতে পারবো না। খালামণি চায় আমরা বিয়ে করি, তুমি চাও তোমার মায়ের ইচ্ছা পূরণ করতে। আমি চাই আমার ছেলের জীবনটা সহজ করতে, ব্যাস। 1-2 বছর দরকার শুধু আমার। কথা দিচ্ছি, যেদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো, যেদিন নিজের একটা শক্ত ভিত্তি গড়তে পারবো, যেদিন অসহায়ের মতো হাত না পেতে নিজের সামর্থ্যে নিজের ছেলেকে মানুষ করার ক্ষমতা অর্জন করব, সেদিন তোমার জীবন থেকে আমি আর ইজান দুজনেই চলে যাব আলাদিন। যদি তুমি না চাও আমরা থাকবো না। তুমি তোমার মতো করে বাঁচতে পারবে মুক্তভাবে, একটা মানবিকতার সম্পর্কের বাঁধন থেকে মুক্তি পাবে। তুমি ছেলে মানুষ, তাছাড়া তোমার যে পরিচিতি এবং চেহারা, তাতে তোমার জন্য ভবিষ্যতে মেয়ের অভাব পড়বে না। ডিভোর্স মেয়েদের জন্য শেষ, কিন্তু ছেলেদের জন্য নতুন শুরু। আপনি নিজের কেরিয়ার গড়তে পারলে আমাকে ডিভোর্স দিয়ে দেবেন ইরাম আপু? হ্যাঁ। না তুমি আমাকে চাও, না আমি তোমাকে চাই, কিন্তু আমার তোমাকে ব্যবহার করতে হবে কিছুদিনের জন্য হলেও। তোমার অনুগ্রহ নিতে হবে, সেজন্য আমি দুঃখিত। আমি পারি না তোমার উপর বোঝা হয়ে বসতে। আমি চাইও না তুমি এমন একটা সম্পর্কের বোঝা আজীবন টেনে যাও, যেটা তুমি কোনো দিন মন থেকে মেনে নিতে পারবে না। তাই ভালো এটাই, আমাদের দুজনের উদ্দেশ্য পূরণ হয়ে গেলে ভিন্ন পথে চলে যাওয়া। যদি আমরা এই বিয়েটাকে টিকিয়ে রাখতে না পারি, তাহলে ডিভোর্স ইস্যুই। এটা আমাদের সিক্রেট কন্ট্রাক্ট, খালামণিকে জানানোর প্রয়োজন নেই। পাক্কা 1 মিনিট সাইবান হাঁ করে ইরামের দিকে চেয়ে রইল। চেহারায় এমন একটা ভাব দেখা গেল যেন এই অট্টহাসি হেসে উঠবে, অথচ সাইবান হাসলো না। সোজা হয়ে দাঁড়িয়ে একটি নিঃশ্বাস ফেলে বলল, বেশ, নট ব্যাড ডিল অ্যাট অল। জীবনের কিছু বছর একটা চ্যালেঞ্জ নিয়ে কাটানো। আই অ্যাম অল ইন। সহজাত হাসিটি ফিরে এলো সাইবানের ঠোঁটে। ইরাম এগিয়ে গিয়ে নিজের ডান হাতটা বাড়িয়ে দিল কর্মমর্দনের উদ্দেশ্যে। ডিল। সাইবান ঠোঁট দিয়ে ঠোঁট চেটে তির্যক হেসে খপ করে তার হাতটা ধরলো, ঝাঁকিয়ে দিয়ে বলল, পারফেক্ট ডিল। তবে সঙ্গে সঙ্গে ইরামের হাতটা ছাড়লো না সাইবান। ইরাম এক মুহূর্ত কি যেন ভাবলো, তারপর বলে উঠল, তবে একটা কথা, আমাদের ডিভোর্সের পরের ব্যাপার, এই বিয়ের সময়সীমা চলাকালীন আমার কিছু শর্ত আছে, সেসব তোমাকে মেনে চলতে হবে। ও, আমি এখন সত্যি বুঝতে পারছি না আপনি আমার অনুগ্রহ নিচ্ছেন নাকি আমি আপনার। সব ফরমাইশ ইচ্ছা আপনি জাহির করে যাচ্ছেন তখন থেকে। আমারটার কি হবে? তোমারটাও শুনবো আমি, আগে আমারগুলো শোনো। ইরামের হাতটা এতক্ষণে ছাড়লো সাইবান। বুকে 2 হাত বেঁধে একই সঙ্গে বিনোদন এবং মনোযোগ নিয়ে তাকালো। ইরাম একটি দীর্ঘ প্রশ্বাস টেনে শুধালো, প্রেম করো? প্রেমিকা আছে? সাইবান কেসে উঠল। গলায় মাছের কাঁটা আটকে গিয়েছে তার এমন ভঙ্গিতে কয়েকবার গলা খাকারি দিয়ে বলে উঠল, WTF। ফ্যালফ্যাল করে চেয়ে রইল ইরাম। WTF কি? মাথা ঝাঁকালো সাইবান, কিছু না, আপাতত আপনার মতন মিলেনিয়ান এসব বুঝবেন না। আচ্ছা তাহলে বলো, প্রেম করেছো কখনো? রীতিমতো হাতের আঙ্গুল কর গুনতে আরম্ভ করলো সাইবান। ক্লাস 6-এ একটা, ক্লাস 8-এ ব্রেকআপ, ক্লাস 10-এর শেষে আরেকটা, ক্লাস 9-এ একটা, ক্লাস 10-এ এসে SSCর জ্বালায় পারেনি। কলেজ লাইফে 6 মাস করে 4টা। এরপর হয়েছে আর বলতে হবে না, থামো। ইরামের গাল দুটো লাল হয়ে উঠেছে। কি আজব চিজ, এভাবে নির্দ্বিধায় প্রেমিকার ফর্দ দিয়ে যাচ্ছে তার সামনে। কয়টা হলো? ইরাম গণনারও সময় পায়নি। মাথা ঝাঁকিয়ে নিজের অযাচিত লাশটুকু ঝেড়ে সামান্য কণ্ঠে পরিষ্কার করে সে জিজ্ঞেস করলো, অতীতের লিস্ট দিতে হবে না, এখন করো নাকি সেটা বলো। বিরাট হাসলো সাইবান। এক কামড়ে গোটা একটা পাউরুটি মুখে ঢুকিয়ে দিয়ে চিবোতে চিবোতে জানালো, এখন একটা সিচুয়েশনশিপ চলছে, আরেকটা বেঞ্চিং। মাথাটা চক্কর দিয়ে উঠল ইরামের। হায় খোদা, নিজেকে বুড়ে দাদি মনে হচ্ছে তার সাইবানের সামনে। আজকালকার ছেলে মেয়েরা এসব কোন ভাষায় কথা বলে? সাইবান কত সালে যেন জন্ম নিয়েছে? 2001 হয়তো। এদের জেনারেশনের একটা নাম আছে, কি যেন বলে, গেঞ্জি না তুমি?
সাইবানকে ভয়ানক মাত্রায় অপমানিত মনে হলো। দু হাত দুদিকে শাহরুখ খানের স্টাইলে ছড়িয়ে ঝাঁকিয়ে সে জোর গলায় বলল, জেনজি, নট গেঞ্জি, ইউ অশিক্ষিত মিলেনিয়াল। সাইবানের অতি নাটকীয় প্রতিক্রিয়ায় ইরামের হাসি পেয়ে গেল। স্মিত হেসে দু হাত আত্মসমর্পণের ভঙ্গিতে তুলে বলল, সরি সরি, আসলে আমি সোশ্যাল মিডিয়ায় তেমন অ্যাক্টিভ না, তাই আধুনিক জিনিসপত্র থেকে বহু দূরে। মুখে মুখে গেঞ্জি শব্দটাই শুনেছি। গেঞ্জি হবে না ওদের বাপের, আমরা প্রাউড জেনজি। আমাদের মতো তেজি জেনারেশন এই পৃথিবীতে 5বার ধ্বংস হয়ে নতুনভাবে সৃষ্টি হলেও পাবে না, বুঝেছেন? বুঝেছি। ইরাম হাসি চাপা দিয়ে ব্যক্ত করলো, এবার বলো এই সিচুয়েশনশিপ কি জিনিস? আমাদের হাতে আমাদের সময় শুধু রিলেশনশিপ হতো। এতক্ষণে একটু ঠান্ডা হয়েছে সাইবান টেবিল থেকে বোতল তুলে ঢক ঢক করে গিলে নিয়ে সে উত্তর করলো, ওসব আপনাকে বুঝতে হবে না আপু, আপনি আপনার কথা বলুন। আমার প্রেম প্রীতির হিসাব নিয়ে কি বলতে চাইছিলেন? এবার শান্ত অথচ দৃঢ় গলায় ইরাম বলল, হয়তো আমাদের বিয়ের মেয়াদ থাকবে, তবে বিয়েটাকে আমরা দুজনেই সম্মান করব আলাদিন। তুমি চেয়েছো তাই আমি কখনো তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করব না, তবে যতদিন তুমি আমার মনে কালেমার বন্ধনে থাকবে ততদিন সংযত হয়ে চলবে। দ্বিতীয় কোনো নারীর ব্যাপারে যেন আমি না শুনি, না বুঝি। বাকি সব দিকে তুমি স্বাধীন, কিন্তু এই নারী ঘটিত এক ব্যাপারে যেন না ঘটে। ক্লিয়ার? আর ইউ জেলাস মাই ডিয়ার আপু? থমকে গেল ইরাম। সাইবানের চেহারা পাল্টে গিয়েছে, তাতে অদ্ভুতরে এক অভিব্যক্তি দেখা যাচ্ছে। অত্যন্ত ধীরে সময় নিয়ে শিকারীর ভঙ্গিতে হেঁটে হেঁটে টেবিলে ঘুরে ইরামের সামনে এলো সে। ইরাম একটি ঢোক গিলল, না পারতে। কাছ থেকে সাইবানের শারীরিক গঠন আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। ছেলেটা জিম করে, শরীরের মাংসপেশি বেশ ফোলা এবং শক্তিশালী। টপের টাইট কাপড়ের উপরে খাঁজ কাটা পেশির গাঁথুনি প্রকাশ পাচ্ছে। ইরাম হয়তো বয়সে বড়, তবে সাইবানের ভারী পুরুষালী কাঠামোর সামনে সে একটা পাটকাঠি বাদে আর কিছুই না। তার গলা সামান্য কেঁপে উঠল যখন সে প্রতিবাদ করতে চাইল, জেলাস হব কিসের জন্য? তোমার মাথা খারাপ? আমি তো শুধু। শেষ করার সুযোগই ইরাম পেল না। সাইবান হঠাৎ করে ঝুঁকে এলো, টেবিলের দুই পাশে নিজের দুটি হাত রেখে ইরামকে মাঝখানে আবদ্ধ করে ফেলল। ইরামের ফিনফিনে পাতলা শরীরের উপর নুয়ে আসতে রমণী সরতে চাইল। টেবিলের উপর রীতিমতো আছোয়া হয়ে পড়ল। সাইবানের চোখে চোখে তাকাতে পারছে না সে। একটা ধমক দিবে নাকি ছেলেটাকে? সাইবানের ঠোঁট জুড়ে তীর্যক হাসি। একটি হাতের আঙ্গুল তুলে সে বিব্রত হয়ে যাওয়া ইরামের শুকনো মুখের পাশ থেকে একগুচ্ছ চুল সরিয়ে কানের পেছনে গুজে দিল। আপনি যদি পজেসিভ হন, আমি ওভার পজেসিভ ইরাম আপু। আমি ওভার প্রোটেক্টিভ, ওভার জেলাস, ওভার থিঙ্কার, ওভার টক্সিক, ওভার এভরিথিং। আমি আমার সিটিজেনশিপের কাছ থেকে অন্য ছেলেদের 300 হাত দূরে রাখি। তাহলে আমি আপনার সঙ্গে কি করতে পারি বলুন তো? নিঃশ্বাস আটকে ফেলল ইরাম। এতটা কাছ থেকে সাইবানের চোখে চোখ পড়তেই সে আটকে গেল। ছেলেটার কথা মন্ত্রের মতো সমীহিত হয়ে যেতে হয় তাতে। ভুরুর উপরের পিয়াসিংসটা জলজল করে উঠল তার। জিভ গালে ঠেকিয়ে ভীষণ রকমের অদ্ভুত এক ভঙ্গি করলো সে। ইরামের চোখে চোখ রেখে ঘোষণা করলো, আই এম নট আ রেড ফ্ল্যাগ, আই এম আ ড্যাম ব্ল্যাক ফ্ল্যাগ। লাল পতাকা, কালো পতাকা এইসবের অর্থ ইরামের জানা নেই। ছেলেটা আবার গেঞ্জি, উহু, জেনজি মার্কা কথা বলছে। তবে ইরাম চাইলেও কিছু বলতে পারলো না। ঠোঁট নাড়ল ঠিকই, কিন্তু শব্দ বেরোলো না। সাইবান তার এতটা কাছে ঝুঁকে এলো যে তাদের দুজনের মাঝে শুধু ইঞ্চি কয়েকের ব্যবধান রইল। অজান্তে ইরাম টেবিল ম্যাট আঁকড়ে ধরল দু হাতে। আমার জন্য পরনারী নিষিদ্ধ হলে আপনার জন্য পরপুরুষ নিষিদ্ধ, ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, হানিকারক, হারাম। একটু থেমে একটি হাতে অত্যন্ত আলতোভাবে ইরামের গাল ছুঁয়ে দিয়ে সাইবান দৃঢ় গলায় বলল, যতদিন আলাদিনের জীবনে থাকবেন ততদিন আলাদিনের হয়েই থাকবেন। মনের ভেতর কোনো জঙ্গলের অবশিষ্টাংশ থাকলে জঙ্গলটা উজাড় করার দায়িত্বটাও এই আলাদিনের। ঘুম থেকে উঠে মায়ের জন্য চেঁচিয়ে কেঁদে যাচ্ছে ইজান। সবেমাত্র বাথরুমে ঢুকেছিল ইরাম ফ্রেশ হতে। বাচ্চার কান্নার আওয়াজে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। বিছানার একদম মাঝখানে কাঁথায় মোড়ানো ইজানের নাজুক শরীরটা ছটফট করছে। ছোট্ট হাত দুখানা ছুঁড়ে ছুঁড়ে মাকে কাছে পাওয়ার দাবি পেশ করে যাচ্ছে। ইরাম দ্রুত বিছানায় গেল, ছেলেকে কোলে তুলে বুকে চেপে দোলাতে লাগলো। এই যে আম্মু এইখানে আছি বাবা, দেখি দেখি দেখি, কাঁদে না আমার প্রিন্স, তুমি স্ট্রং বয় তাই না? আম্মুর স্ট্রং ব্রেভ বয়।
ইজানের মুখে অসংখ্য ছোট ছোট আদুরে চুমু দিতেই ছেলে শান্ত হয়ে এলো। ইরামের গালে গাল ঠেকিয়ে বুঝি জননীর শরীরের উষ্ণতায় নিজেকে ভোলালো। মুচকি হেসে ইরাম ছেলেকে শুরুতে কিছুটা দুধ খাইয়ে নিল। মাত্রই ঘুম থেকে উঠেছে যেহেতু আবার এক্ষুনি ঘুমাবে না, খানিকটা সতেজ বাতাসে থাকলে ভালো লাগবে। এই ভাবনা চিন্তা থেকে ইরাম পরনের সালোয়ার কামিজের ওড়নাটা ঠিকঠাক করে নিয়ে ছেলেকে সুন্দর করে নতুন একটি কাঁথায় পেঁচিয়ে গেস্ট রুমের বাইরে বেরোলো। সামিয়া হাসপাতাল থেকে ফেরার সাথে সাথে আবার বাইরে চলে গিয়েছে। কিচেনে ভর্তি কেজির পর কেজি মিষ্টির প্যাকেট। তার চেহারায় অকৃত্রিম খুশির ঝিলিক ছিল সবসময়। ছেলের বিয়ে নিয়ে উৎসাহের কোনো কমতি নেই। সিদ্ধান্ত হয়েছে বাড়িতেই ছোটখাটো একটা অনুষ্ঠান করে আকত হবে সাইবান আর ইরামের। একা হাতে সব আয়োজনে ছুটাছুটি করছেন সামিয়া। সাইবানও সকাল থেকে বাড়িতেই ছিল না, এখন ফিরেছে কিনা ইরামের জানা নেই। ছেলেকে কোলে নিয়ে লিভিং রুমের দিকে যেতে যেতে একবার সকালের ঘটনাগুলো মনে করলো ইরাম। সাইবানের বলা কথাগুলো এখনো কানে বাজছে তার। ছেলেটা এমন ভাবে কথা বলল কেন? ইরাম কোনো হিংসা থেকে সাইবানকে পরনারীর সম্পর্ক বলেনি। যেটা আমার মধ্য দিয়ে অরণ্য তাকে নিয়ে গিয়েছে সেইটা আমার দ্বিতীয়বার মোকাবেলা করার মতো শক্তি তার নেই। সাইবান আজকালকার ছেলে, উপরন্তু ইরাম এখনো ছেলেটাকে ঠিক করে বুঝে উঠতে পারছে না। ছোটবেলায় সাইবানের সঙ্গে আজকের সাইবানের ফারাক যোজন যোজন। ভরসা নামক গুণটি বিলুপ্ত হয়ে গিয়েছে তার মন থেকে, কিন্তু সাইবান তার একটা বাস্তবসম্মত অনুরোধের ভিত্তিতে এমন প্রতিক্রিয়া কেন করলো? সে কি ইরামের সাথে মজা নিতে চাইছে? হতে পারে ছেলেটাকে বুঝতে আরো অনেক কাঠখড় পোড়াতে হবে তাকে। লিভিং রুমের কাছাকাছি পৌঁছতে ইরাম টের পেল ভেতরে মানুষের উপস্থিতি আছে। আজ কি রাত মাজা হুসন কা आंखों से लीजिए, आज की रात मजा हुस्न का आंखों से लीजिए। মিউজিকের আওয়াজে গমগম করছে লিভিং রুম। ইরাম ইজানকে কোলে নিয়ে ঢুকতে গিয়ে করিডোর থেকে খেয়াল করলো সোফায় বসে বেশ আয়েশ করে টিভিতে ভিডিও দেখছে সাইবান। বাইরে থেকে ফিরেছে পোশাকে বোঝা যাচ্ছে, একটা সাদা শার্ট আর কালো জিন্স পরনে। শার্টের বোতামগুলো খোলা, তাতে উন্মুক্ত বুক দেখা যাচ্ছে। লিভিং রুমের হলদেটে আলোয় রমহীন চন্দন ফর্সাতক চিকচিক করছে। ইরামের কোলে ইজান কুই কুই করে উঠল। পর্দার দিকে তাকানোর সুযোগ হলো না তার। এই যে বাবাটা, আম্মু তোমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছি। ইজানের কানে বিড়বিড় করতে করতে সে লিভিং রুমে পা রাখতেই সোফা থেকে দৃশ্যটা খেয়াল করলো সাইবান। এক হাতে রিমোট ধরে পা ঝুলাচ্ছিল সে। তৎক্ষণাৎ রিমোটটা তাক করলো টিভির দিকে। বিদ্যুতের গতিতে ঘটনাটা ঘটলো। ইরাম দেখতেও পেল না কি হয়েছে, শুধু শুনতে পেল গানটা বদলে গিয়েছে। এখন টিভিতে ভাসছে কিছু কার্টুন আর বাজছে বেবি শাক ডুড 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 ডু, বেবি শাক ডুড 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 ডু। ভুরু উঁচু করে ফেললো ইরাম। সাইবানের চেহারায় একটা ভীষণ বিরক্তি দেখা যাচ্ছে। আপন মনে কি যেন বিড়বিড় করে যাচ্ছে ঠোঁট নাড়িয়ে। মন্তব্য করবে না বলেও বলে বসলো, কি ব্যাপার, গানটা বদলালে কেন? চাইল্ড ফিল্টার মেরেছি। শান্তি আছে নাকি এই বাড়িতে আর? এই বাড়ির শান্তির মা পটল তুলেছে, আর কিছুদিন পর বেগুনও তুলে ফেলবে। ইজানের অবশ্য গানের দিকে কোনো মনোযোগ নেই। সে জননীর বুকে চুপটি করে লেপ্টে আঙ্গুল চুষছে। ভাইজান সুন্দর সুন্দর মাইয়া মানুষের নাচন কোজন দেখতে পারতাছে না তো, এই জন্য সেটটা গেছে। কথাটি ভেসে এলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একজন মানুষের তরফ থেকে। সুগন্ধা হাতে কফির মগ নিয়ে হেলে দুলে কিচেন থেকে বেরিয়ে আসছে। তার চেহারায় ডোন্ট কেয়ার ভাব। ঠাস করে কফির মগটা সে সাইবানের সামনে টি টেবিলের উপর রেখে দিল। এতক্ষণ রাগ দেখা না গেলেও এবার সত্যি সত্যি তেতে উঠলো সাইবান। ইও জরিনার আম্মা সকিনা, কত বড় সাহস তোর, মুখে গু পড়বে তোর। মুরগির জামায় মোরগের পাতলা পাতলা গু। সুগন্ধা বিপরীতে নিজের লম্বা চুলগুলো এক ঝটকা দিয়ে আবার উল্টে ঘুরে গেল, যেন সাইবান এক প্রকার তার মালিক নয়, বরং নগণ্য কোনো অস্তিত্ব। এইবারে সবারই মাথায় সমস্যা, ইরাম ভাবলো মনে মনে। তবে তাদের ঝগড়াঝাটি স্থায়ী হওয়ার সুযোগ পেল না। খোলা সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলেন সামিয়া, হাতে এক গাদা ব্যাগপত্র। তার অনুসরণে করিম। ওই লোকটারও হাতে মাথায় কাঁধে ব্যাগ ঝুলছে। শপিং করে এসেছে স্পষ্ট। দ্রুত প্রতিক্রিয়া করলো ইরাম। হুট করে সাইবানের দিকে ইজানকে এগিয়ে দিয়ে বলল, ধরো তো একটু। সিটকে দূরে সরে গেল সাইবান। ইস ছি। ইজান ছোট্ট মুখটা ঘুরিয়ে জিভ বের করে সাইবানের দিকে ডাগর ডাগর চোখে চেয়ে রইল। ওই বড় বড় টলটলে জীবান্ত দিঘির ন্যায় দৃষ্টি দেখে একটি শক্ত ঢোক গিলল সাইবান। ইয়া আল্লাহ তুমি রহম করো, ও মাবুদ শক্তি দাও, ধৈর্য দাও, টাকা দাও।
কাপা কাপা দুই হাত বাড়িয়ে ইজানের কাঁথায় মোড়ানো ছোট্ট শরীরটা কোনো মতে সাইবান ধরেছে কি ধরেনি, ইরাম ছুটে চলে গেল সামিয়ার কাছে। আর চোখে সেদিকে চেয়ে সাইবান দৃষ্টি ফেরালো দু হাত টান টান করে শরীর থেকে এক হাত দূরে ধরে রাখা ইজানের দিকে। শক্ত একটি ঢোক গিলল সে। নিঃশ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠেছে তার। যে কোনো মুহূর্তে প্যানিক অ্যাটাক করতে পারে। ইজানের কাদার মতো নরম শরীরটা বুঝি তার বিশাল দু হাতের আঙ্গুলের ফাঁক গলে পড়ে যাবে। মাথা কাত করে বাচ্চাটার চোখে চোখ রাখলো সাইবান। অদ্ভুতভাবে ইজান একটুও কাঁদলো না, বরং সাইবানকে নকল করে নিজের ছোট্ট মাথাটা কাত করলো। আঙ্গুল চুষতে চুষতে তাকিয়ে রইল গোল গোল চোখে। আপনি আঙ্গুল খাচ্ছেন কেন? নিয়মিত নিজের মায়ের মাথাটা খাবেন। সাইবানের কণ্ঠে ইজান দুপা নেড়ে সামান্য ঝটকা দিয়ে উঠল। ফোকলা দাঁতের মারি দেখিয়ে হাসলো নাকি বিদ্রুপ করলো বোঝা দেয়। আর একটু হলে সাইবান তাকে ফেলেই দিচ্ছিল, কিন্তু স্বয়ংক্রিয়ভাবে তার হাত দুটো ইজানকে কাছে টেনে বুকের উপর রাখলো। শার্টের বোতাম খোলা থাকায় তার তপ্ত ত্বকের সরাসরি স্পর্শে ইজান গুটিসুটি দিয়ে একদম বুকের সঙ্গে লেপটে গেল। ভুরু উঁচু হলো সাইবানের। মহাবিস্ময় নিয়ে তাকিয়ে রইল নিজের বুকে ঠেকিয়ে রাখা নগ্নপ্রায় অস্তিত্বটিকে। তার হাতের তালু ইজানের সমস্ত পিঠের সমান। বিষয়টা একই সঙ্গে বিস্ময়কর এবং উপভোগ্য। এত ছোট মানুষ হয়, এ তো জ্যান্ত একটা পুতুল। মুচকি হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। অজান্তেই দুপা নাড়িয়ে ইজান সমেত শরীর দোলাতে দোলাতে সে টিভির কাছে গিয়ে দাঁড়ালো। তখনও বাচ্চাদের গানটা বেজে চলছে, অথচ ইজানের ওই গানের প্রতি বিন্দুমাত্র আগ্রহ নেই। সে সাইবানের বুকের মাঝে কিলবিল করে যাচ্ছে। নতুন পরিবেশ, নতুন মানুষ চিনছে তার মস্তিষ্ক। বাচ্চা ফিল্টার তোর পছন্দ না, তাহলে কি পছন্দ? বেলি ডান্স দেখবি? আয়। মৃদু একটা শব্দ করে কৌতূহলী চেহারায় ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ইজান। সাইবান অন্য হাতে ধরা রিমোটটা দিয়ে গান বদলায় আগের গানে ফিরে এলো। সমস্ত লিভিং রুমে বেজে উঠল থোড়ি ফুসরাত ভি মেরি যা কাভি বাহো কো দিজিয়ে, আজ কি রাত মাজা হুসনো কা আঁখো সে লিজিয়ে। অদ্ভুত হলেও সত্য, গানের বিটের সঙ্গে সঙ্গে ইজান চোখ ঘুরিয়ে পর্দার টিভির দিকে তাকালো। চোখে মুখে একটা নিদারুণ আকর্ষণ ফুটলো তার। ছোট্ট শরীরটা মিউজিকের তালে তালে নড়ে উঠল। মাথাটা ঝুলিয়ে ঝুলিয়ে ইজান ছোট্ট হাত দুখানা নাড়াতে লাগলো। আই আ। বিরাট এক তীর্যক হাসিতে ঝেয়ে গেল সাইবানের সমস্ত মুখমণ্ডল। তু তো মেরি সেভি বাড়া কামিনা নিকলা ইয়ার, জিও মামা আয় নাচে ইয়ে ইয়ে। উই উই। এক হাতে ইজানকে ধরে রেখে আরেক হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাফাতে লাগলো সাইবান। তার ভয় ডর সব ভেঙে গিয়েছে। সামিয়া আর ইরাম দুজনেই তখন সবেমাত্র কথা বলতে বলতে রুমের মাঝখানে এসে পৌঁছেছে। সামনে বিপজ্জনক দৃশ্য দেখে আঁতকে উঠল ইরাম। সামিয়ার হাত থেকে যে শপিং ব্যাগগুলো সে সাহায্য করার উদ্দেশ্যে নিজের হাতে নিয়েছিল, সেগুলো ঝরঝর করে পড়ে গেল মেঝেতে। উদ্দাম লাফিয়ে চলেছে সাইবান। সিটি বাজাতে বাজাতে তার বুকে লেপ্টে থাকা ইজান একটা হাত আঁকড়ে ধরে দণ্ডহীন মারি দেখিয়ে হাসতে হাসতে অতি উৎসাহ নিয়ে টিভির পর্দায় তাকিয়ে আছে। আলাদিন। ইরাম শঙ্কায় ছুটে যেতে নিলেও কিন্তু পেছন থেকে সামিয়া তার একটা হাত আঁকড়ে ধরে ফেললেন। আটকাস না, বন্ডিং হতে দে। দ্বিধায় থেমে গেল ইরাম। বিচলিত দৃষ্টিতে সামিয়ার দিকে ফিরে তাকালো। মুচকি হেসে তিনি আশ্বাস দিলেন, চিন্তা করিস না, আমার সাইবান অতটাও কেয়ারলেস না। যেন সামিয়ার উক্তিতে কটূক্তি করতেই তৎক্ষণাৎ সাইবানের ভয়ঙ্কর রকমের আর্তনাদ ভেসে এলো। হেগে দিয়েছে। ফারাক্ক বাত খুলে হেগে ভাসিয়ে দিয়েছে পোটলাটা। ইয়াক। ঝট করে মাথা ঘুরিয়ে ইরাম এবং সামিয়া দুজনেই দেখলেন ইজানকে জড়ানো কাঁথাটা ভিজে আছে। সাইবানের খোলা বুকের উপর জলজল করছে বাদামি রঙের তরল মানব শিশু বজ্র। টলে উঠল সাইবান। ইরাম আর থামাতে পারলো না, দৌড়ে গিয়ে কাঁথা সমেত ইজানকে নিজের কোলে তুলে নিল। কিন্তু ততক্ষণে কাজ যা হওয়ার হয়ে গিয়েছে। সাইবান টিভি কেবিনেটে আঁকড়ে ধরল নিজের পতন ঠেকাতে। চেহারাটা বিকৃত হয়ে গেল তার ঘৃণায়। ওয়াক ওয়াক। সরি সরি সরি, একটু আগে দুধ খাইয়েছি তো। হাতের কাছে কিছু না পেয়ে নিজের গলার ওড়নাটা দিয়ে সাইবানের বুক মুছতে লাগলো ইরাম। কাপড়টা টেনে নিজের শরীর শরীর ঘষতে ঘষতে লাল টকটকে বানিয়ে ফেললো সাইবান। খেকিয়ে উঠল, পোটলার ঘরের পোটলা, ফরজ নফল ওয়াজিব সব গোসল দিতে হবে আমাকে। দেখিস তুই আর যদি তোকে কোলে নেই। ওয়াক ওয়াক ওয়াক। সবকিছু ফেলে মুখ চেপে ধরে ছুটতে ছুটতে সাইবান দোতলায় উঠে গেল। সেখানের করিডরের বেসিনে
আছে। দূর থেকেও তার বমি করার শব্দ ভেসে আসতে লাগলো স্পষ্ট। ঝড় একটু শান্ত হতে সামিয়া অট্টহাসির শব্দ ভেসে এলো। আমার নাতি একদম বাপের উপরে গিয়েছে জানিস। সাইবানের বাবা যখন ওকে প্রথম কোলে তুললো, হিসু করে লোকটার জামা কাপড় ভাসিয়ে দিয়েছিল। লোকটার মুখে ঢুকে গিয়েছিল হায় খোদা। এরপর 10 দিন সাইবানকে কোলে নেয়নি আর। হা হা হা। ইরাম এত সব কিছুর মাঝে হাসবে নাকি আফসোস করবে বুঝতে পারলো না, কিন্তু বুকের ভেতর ভর করা উষ্ণতাটাকে বুঝিয়ে দিল বহুদিন বাদে সে একটুখানি সুখ সুখ অনুভূতি টের পাচ্ছে। পরদিন সকালে ইরামের ঘুম ভাঙলো মৃত গোলযোগের কারণে। বিছানায় শটান উঠে বসলো সে। ঘড়ির দিকে তাকালো, সকাল 9:30 বাজে। ইজান গতকাল রাতে অনেকবার জেগে উঠেছে তার যত্ন। ভোরের দিকে ঘুমানোর সুযোগ পেয়েছে ইরাম, যার কারণে এতটা দেরি হয়ে গিয়েছে। বাইরে থেকে উত্তেজিত কণ্ঠস্বর ভেসে আসছে অচেনা। ইরাম বসে থাকতে পারল না। ঘুমন্ত ছেলের দুপাশে দুটি কোলবালিশ দিয়ে সুরক্ষিত করে নেমে পড়ল। মুখ ধুয়ে আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুঁচকে যাওয়া আঁচল ঠিকঠাক করে সে বাইরে বেরোলো। দু হাতে চুলগুলো আঙ্গুল চালিয়ে খোপা বাঁধতে বাঁধতে যখন সে হল ঘরে এসে পৌঁছালো, তখন দৃশ্যটি চোখে পড়ল। জর্জেটের শাড়ি পরনে এক সুদর্শনা রমণীর দণ্ডীয়মান। স্ট্রেট সিল্কি চুলগুলো পিঠ ভাসিয়ে নেমে গিয়েছে কোমরের নিচ অব্দি। চেহারায় একই সাথে মায়া এবং কঠোরতা। হাতে রেশমি চুড়ি। খানিকটা নতুন বউ বউ ধরনের প্রভাব আছে ভেতরে। সামিয়ার সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত হয়েছে সে। মম, তুমি সাইকে এভাবে জোর করতে পারো না। তুমি জানো না ও কোন লেভেলের সাইকো। তুমি একবার ফেক মুক্তা কিনে স্ক্যামড হয়ে গিয়েছিলে বলে ওই দিন সোজা কক্সবাজারে গিয়ে মুক্তা ব্যবসায়ীদের সাথে সাগরে গিয়ে নিজে থেকে ঝিনুক আহরণ করে বেছে বেছে আসল মুক্তা নিয়ে ফিরেছিল। মনে নেই তোমার? টানা 7টা দিন ওর কোনো হদিস পাইনি আমরা। আর তুমি এই ছেলের সামনে উচ্চারণ করো বিয়ের কথা। ও তো সেটা করবেই। চিৎকার করিস না সারিকা। এটা ভদ্রলোকের বাড়ি আর একটা ছোট বাচ্চা আছে ঘরে। বাচ্চা মাইফু। সারিকা প্লিজ শান্ত হও। সারিকাকে থামাতে এতক্ষণ একপাশে দাঁড়ানো দীর্ঘদেহী পুরুষটি এগিয়ে এলো। ধূসর বর্ণের স্যুট পরনে, চোখে মুখে গাম্ভীর্য এবং নমনীয়তা, উজ্জ্বল দৃষ্টি। সারিকার কাঁধে হাত রাখলো সে। এই পুরুষটিকে না চিনলেও রমণীকে চিনতে বেগ পোহাতে হলো না ইরামের। সাইবানের একমাত্র বড় বোন সারিকা বিনতে আহমেদ। ইরামের যতদূর মনে পড়ে একে অপরের সাথে 2 কি 3 বছরের ব্যবধান তাদের। যতদূর শুনেছে গত বছর সারিকার বিয়ে হয়ে গিয়েছে। তাহলে পুরুষটি হয়তো তার স্বামী। ইরাম খানিকটা ইতস্তত করলো, কিন্তু ততক্ষণে সামিয়া তাকে দেখে ফেলেছে। তাই পালিয়ে না গিয়ে ইরাম ভেতরে ঢুকলো। মোলায়েম গলায় বলল, কেমন আছো সারিকা? বহুদিন বাদে তোমায় দেখলাম। সারিকা শটান ঘুরে দাঁড়ালো। ইরামকে দেখে তার চোখ মুখ বিতৃষ্ণায় ছেয়ে গেল। কাঁধ থেকে পুরুষটির হাত ঝটকা দিয়ে সরিয়ে এসে হনহন করে হেঁটে এসে ইরামের মুখোমুখি দাঁড়ালো। ফালতু প্যাচাল বাদ ইরাম। আপু, তোমার লজ্জা করে না নিজের হাঁটুর বয়সী একটা ছেলের ঘাড়ে চেপে বসতে? হোয়াট ইজ ইউর সেলফ রিকোয়েস্ট? ইরাম বাক্রুদ্ধ হয়ে গেল। সারিকা মেয়েটা খারাপ না। ছোটবেলায় যতটুকু দেখা সাক্ষাৎ আর কথাবার্তা হয়েছে, কখনোই তাকে এইভাবে অপমান করে কথা বলেনি, অথচ আজ বলছে। ইরাম সারিকাকে দোষ দিতে পারল না। সমাজের মানুষ মাত্রই তার এবং সাইবানের বিয়েটাকে কটু দৃষ্টিতে দেখবে সেটা সে জানে। সারিকা, বিহেভ ইয়ারসেলফ। মানুষের সঙ্গে এমন ব্যবহার করা শিখিয়েছি আমি তোমাদের। যা ঘরে যা, তোর মাথা গরম হয়ে আছে। আমরা এই বিষয়ে পরে কথা বলবো। তপ্ত দৃষ্টিতে একবার সামিয়াকে দেখে গটগট করে হেঁটে সারিকা অন্দরমহলের আড়াল হয়ে গেল। পিনপতন নীরবতা ভর করলো সমস্ত ঘরে। সামিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন। এক হাতে কপাল ঠেকিয়ে রইলেন। ইরাম ভীষণ অস্বস্তি বোধ করলো। বুঝতে পারলো না সে চলে যাবে কিনা। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে সুদীর্ঘ পুরুষটি এগিয়ে এলো তার দিকে। থেমে থেমে বলল, দুঃখিত মিস, আপনি কিছু মনে করবেন না। আসলে সাইবানের বিয়ের কথা জানার পর থেকে সারিকা একটু রেগে আছে। ভাইকে নিয়ে একটু বেশিই চিন্তিত। ওর হয়তো আপনাকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। ওর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না, আমি কিছু মনে করিনি। ওর মনের অবস্থা আমি বুঝতে পারছি। মুখ তুলে পুরুষটির স্নিগ্ধ মুখের দিকে তাকালো ইরাম। আপনি আমার জামাই। সামিয়া বলাতে দিলেন। পুরুষটি এবার নিজের ডান হাতে এগিয়ে দিল, স্মিত হাসি জানালো, মিশির ইকবাল। ইউ ক্যান কল মি জাস্ট ভাইয়া। ইরাম না চাইতেও খানিকটা হেসে ফেলল। মিসির, লাইক হুমায়ুন আহমেদের মিসির আলী। হা হা হা, সবাই বলে। আমার মা ভীষণ হুমায়ুন ভক্ত। মিসিরকে তার এতটাই মনে ধরেছে যে ছেলের নামটাই রেখে দিয়েছেন চরিত্রের নামে। ইরাম মিসিরের হাতটা ধরলো, করমর্দন করে বলল, ইরাম কিবরিয়া। ইউ কল মি জাস্ট ইরাম। মিসির ভাইয়া।
মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে নিজের হাতটা সরিয়ে নিল মিসি। সামিয়ার দিকে ফিরল। মম, আমি তাহলে আসছি, ফার্মে একটা প্রজেক্টের কাজ আছে, সারিকাকে পৌঁছে দিতেই এসেছিলাম। সে কি, তুমি আজ থাকবে না? কালকেই তো বিয়ে, কাল সকাল সকাল চলে আসবো। তাহলে তো হবে না বাবা, এত সব কাজ করবে কে? আমার বয়স হয়েছে, তোমাকেও তো সামলাতে হবে। মিসির খানিকটা ভেবে বলল, আচ্ছা মাম, আমি রাতে চলে আসব। ঠিক আছে, তবে একবারে শুকনো মুখে আমি বের হতে দেব না, সরি। নাস্তা করে যাও। না না, আমরা খেয়েই বেরিয়েছি, তাছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে, তবে আপনি চাইলে 1 কাপ চা দিতে পারেন। সুগন্ধাকে একটু বাজারের দিকে পাঠিয়েছে করিমের সাথে, তুমি বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। এবার ইরাম এগিয়ে এলো। না খালামণি, তুমি বসো ওনার সাথে, এমনিতেও কয়েকদিন ধরে খুব কষ্ট করছো, আজ একটু ছুটি পেয়েছো, আমি চা করে আনছি তোমাদের দুজনের জন্য, পারবি? আচ্ছা যা, লক্ষ্মী মেয়ে আমার, এর মধ্যে বাড়ির বউয়ের দায়িত্ব বুঝে নিচ্ছে। মৃদু হেসে ইরাম কিচেনের দিকে চলে গেল। সুগন্ধা যখন তাকে নাস্তা দিত তখন হাতে হাতে টুকটাক সাহায্য করে সে জেনে গিয়েছে কোথায় কি আছে, তাই চাপাতি, দুধ, চিনি ইত্যাদি খুঁজে পেতে সমস্যা হলো না। চুলায় কেতলি বসিয়ে তাতে দুধ দিয়ে প্রথমে ভালো করে ফুটিয়ে নিল সে। খানিকটা চিনি দিয়ে তাতে চা পাতা ছেড়ে দিতেই ধীরে ধীরে ধবধবে সাদা তরল দারুণ বাদামি রং ধারণ করলো। 2 কাপ ট্রেতে রেখে সঙ্গে কিছু কুকিজ প্লেটে সাজিয়ে নিল। ইরামের ঘরের কাজকর্ম করতে বেশ ভালোই লাগে। চা প্রায় হয়ে আসলে সে আঁচটা খানিক কমিয়ে ভালো মতো ফুটে চা মজাদার হতে দিয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই নিজের পেছনে অদ্ভুত একটা উষ্ণতার উপস্থিতি টের পেল। কিছু বুঝে ওঠার আগেই শক্ত পুরুষালী বুকের সাথে ধাক্কা লাগলো তার পিঠে। সঙ্গে সঙ্গে 2 শক্তিশালী বাহু ঠিক তার 2 পাশের সামনে কাউন্টারের উপর এসে বসলো। চিনতে একটুও বেগ পোহাতে হলো না ইরামকে। ঠিক পেছনে দাঁড়িয়ে আছে আলাদিন। আলাদিন, কি সমস্যা? এমন অভদ্র আচরণ করছো কেন? খানিকটা ঝাঁজ নিয়ে শুধালো ইরাম। ছেলেটা এভাবে হঠাৎ হঠাৎ তাকে ভড়কে দেয় কেন? এমন অপ্রস্তুত অবস্থায় ফেলার কোনো মানে হয়? ঘাড়ের উপর সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যেতে ইরাম খানিকটা ঝটকা দিল। প্লিজ, আমার সাথে এসব একদম, প্লিজ, আমার এসব একদম পছন্দ না। আমি মজার মুডে নেই, দূরে যাও আলাদিন। অথচ একচুল নড়ল না সাইবান, বরং আরো কাছে সরে এলো। ইরামকে রীতিমতো কাউন্টারের সঙ্গে লেপটে যেতে হলো। মুখ নিচে নামিয়ে ইরামের কানে ফিস ফিস করে উঠল সাইবান, বলেছিলাম না পরপুরুষ আপনার জন্য নিষিদ্ধ? কি উল্টাপাল্টা কথা বলছো? কিসের পরপুরুষ? চা বানাচ্ছেন কার জন্য? থমকে গেল ইরাম। চুলায় টকবক করে ফুটতে থাকা চায়ের দিকে প্রসারিত দৃষ্টিতে চেয়ে রইল। সাইবান তার কাঁধে থুতনি ঠেকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, চা বানানো হয়, আবার হ্যান্ডশেকও করা হয়। নাইস। অরণ্য, অরণ্য, প্লিজ একবার আমার কথাটা শুনুন। ইরামের এক কাকুতি মিনতি কোনো কাজই হলো না। অরণ্য তার হাতটা ধরে টানতে টানতে বেডরুমের ভেতর নিয়ে বিছানায় ফেলে দিল। যে কবজিটা অরণ্য ধরেছে সেটায় লাল দাগ পড়ে গিয়েছে, ভীষণ ব্যথায় টনটন করছে। অরণ্য ঠাস করে দরজাটা আটকে দিল, অতঃপর ইরামের দিকে ফিরল। লোকটার চোখে মুখে উপচে পড়া ক্রোধ। ফুসতে ফুসতে বিছানার কাছে এসে ইরামের শরীরের উপর ঝুঁকে পড়ল সে। তুই ওই বাইনচোদটাকে ঘরের ভেতর ঢুকতে দিয়েছিস কোন সাহসে? কি সম্পর্ক তোর ওই কুত্তার বাচ্চাটার সাথে? কেঁপে কেঁপে উঠল ইরাম, হাহাকার করে উঠল। প্লিজ, উনি শুধু আমার অর্ডার ডেলিভারি করতে এসেছিল। অর্ডার ডেলিভারি করতে ঘরের ভেতর ঢোকাতে হয়? বলেছিল একটু পানি থাকলে দিতে। এত গরম বাইরে, তাই ভেতরে বসে শুধু পানি দিয়েছিলাম আমি। শুধু পানি খাইয়েছিস নাকি নিজেকেও? অরণ্য! ঠাস করে ইরামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল অরণ্য। সেই থাপ্পড় এতটাই জোরে পড়ল যে দাঁত লেগে ইরামের ঠোঁট কেটে রক্ত বেরিয়ে এলো। মুখের ভেতর নোনতা স্বাদ পেল সে, অথচ একটুখানি দম ফেলার সুযোগটুকু পেল না। অরণ্য তার থুতনি চেপে ধরে জোরপূর্বক তার ঠোঁটের মাঝে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এ কোনো ভালোবাসা বিনিময় নয়, স্রেফ ক্ষুধার্ত এক পশুর আক্রমণ। ঝটকা দিয়ে উঠল ইরাম, ঠেলে অরণ্যকে দূরে সরাতে চাইলেও পারল না। তার হাত দুটো বিছানার সঙ্গে শক্তভাবে চেপে ধরে রাখলো অরণ্য। তুমি শুধু আমার ইরাম, তোমার শরীর, মন, আত্মা সবকিছুর উপর শুধু অরণ্য মির্জা সওদাগরের অধিকার। কোনো বাঙ্গির পোলা তোমার দিকে চোখ তুলে তাকালে আমি ওকে জ্যান্ত কবর দিয়ে রাখবো। শুনে নাও, তুমি তুমি আমার, আমার এবং শুধুই আমার। বুঝেছো? এই বুঝেছিস বান্দি, বল। ইরাম দাঁতের ঠোঁট কামড়ে ধরে রাখলো। বলবে না সে, কিছুতেই বলবে না। তাতে অরণ্য দ্বিগুণ ক্ষেপে তার পরনে শাড়ি টেনে ধরলো। আঁচল টেনে সরিয়ে ফেললো। ইরাম কাপড়টা আঁকড়ে ধরলো। অরণ্য, প্লিজ বিশ্বাস করুন, আমার অন্য কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ওই লোকটারও কোনো দোষ নেই। আপনি এমন করবেন না। আপনি মাথা ঠান্ডা করুন। এই চুপ।
আমার মাথা ঠান্ডা হবে শুধু তোকে পেলে, বুঝেছিস? শাড়ি পরবি তুই, অন্য পুরুষকে নিজের দেহ দেখিয়ে বেড়াবি। ইরাম, কতবার বলেছি তোকে আমি যে। ঠিক নিজের কোমরে ধারালো কিছু তীক্ষ্ণ ঘায়ে চিৎকার করে উঠল ইরাম। অরণ্য নাইস স্ট্যান্ড থেকে একটা রেজার ব্লেড তুলে ইরামের কোমরে বসিয়ে দিয়েছে। বিন্দু বিন্দু রক্ত বিছানার সাদা চাদর লালচে হয়ে উঠল মুহূর্তে। অরণ্য থামল না, হাত বাড়িয়ে ড্রয়ার থেকে একটা হ্যান্ডকাপ বের করলো। ছটফট করতে থাকা ইরামের দুটো কবজি সে বেড পোস্টের সাথে বেঁধে ফেলল। শাড়িটা সম্পূর্ণ খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। ইরামের গলা ভেঙে গিয়েছে আকুতি জানাতে জানাতে। প্লিজ অরণ্য, এখন না, আমার খুব কষ্ট হচ্ছে, দোহাই লাগে আপনার। অরণ্য, আমি তোর স্বামী, আমার যখন মন চায় তোকে নিজের মতো, নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারি। তুই নিজেই কাবিননামায় স্বাক্ষর করে সেই সার্টিফিকেট আমায় দিয়ে দিয়েছিস, তাই এখন একদম চুপ থাকবি। নিজের শার্ট খুলে ঝুঁকে এলো অরণ্য। অসম্ভব সুদর্শন এবং শারীরিক গঠনের অধিকারী নিজ স্বামীকে ইরামের তখন মনে হলো সাক্ষাৎ কোনো পিশাচ। তার গাল চেপে ধরে হঠাৎ আদুরে গলায় অরণ্য বলল, এবারের মতো তোমাকে বিশ্বাস করলাম, কিন্তু দ্বিতীয়বার কোনো পরপুরুষের সাথে যদি তোমায় দেখিব, তাহলে ওটাকে খুন করব, এবার তোকে, সবশেষে নিজেকে। বুঝেছ? হাউ মাচ আই লাভ ইউ মাই ওয়ার্ল্ড। অরণ্য নিজের কাজ আরম্ভ করলো, অথচ ইরামের শরীর একটুও সায় দিল না। চোখ বুজে ফেললো সে। ফোটায় ফোটায় নীরব অশ্রু বালিশে পড়ে যেন জানতে চাইলো এ কেমন ভালোবাসা। বর্তমান। সাইবান দ্বিতীয় কিছু বলার সুযোগ পেল না। এর আগে হঠাৎ করে ইরাম পেছন ঘুরে একটা জোরালো ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিল। ধাক্কাটাই অদ্ভুত জোর পড়ল, যার দরুন সাইবান সোজা বিপরীত দিকে কাউন্টারে গিয়ে আশ্রে পড়ল। কোনো মতে দুহাতে নিজের ভারসাম্য রক্ষা করে প্রসারিত দৃষ্টিতে চেয়ে দেখল সে ইরামকে। ডোন্ট ইউ ডেয়ার টাচ মি। শান্ত কোমল স্নিগ্ধ ইরাম সেকেন্ডের ব্যবধানে ধারণ করেছে রুদ্রমূর্তি। তার চোখ বেয়ে যেন আগুন জ্বলছে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সাইবান, কিছুতেই বুঝতে পারল না এই রমণীর সঙ্গে কি হচ্ছে। ইরামের কণ্ঠস্বর অব্দি বদলে গিয়েছে, তাতে দৃঢ়তা এবং ক্রোধ। কি ভাবো কি নিজেদের তোমরা ছেলেরা? স্ত্রী কি তোমাদের ব্যক্তিগত প্রপার্টি? হ্যাঁ, প্রপার্টি টু গার্ড, টু পোজেস। নিজেরা মেয়ের দিকে চোখ দিলে সমস্যা নেই, কিন্তু স্ত্রী সামান্য হাত ধরলে, মুচকি হাসলে সব সমস্যা। কি বলতে চাও তুমি? তোমার দুলাভাইয়ের সাথে আমার পরকীয়ার সম্পর্ক? ইরাম আপু। শেষ বাক্যের পর আর চুপ থাকতে পারলো না সাইবান, পাল্টা গর্জে উঠল সে। মুখ সামলে কথা বলুন আপনি, খবরদার ওই শব্দটা যদি আর একবার মুখে এনেছেন। তবে কি করবে তুমি? বিছানায় টেনে নিয়ে যাবে, মারবে, জোর করে ভোগ করে বুঝিয়ে দিবে আমি শুধু তোমার ওই সম্পত্তি? শাট দ্য ফাক আপ রাইট নাও। সাইবানও রেগে গিয়েছে। ইরামের এমন প্রতিক্রিয়ায় তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। নিজেকে কেমন অপরাধী লাগছে। পোপাটি, দখলবাজ ছেলে। ইরাম তাই ভাবে তাকে? হ্যাঁ, তাই তো। ইরাম কবেই বা তাকে প্রাধান্য দিয়েছে, কবেই বা তাকে নিয়ে একটু ভেবেছে। রাগের মাঝেও এক সূক্ষ্ম পরিহাসের হাসি ফুটল তার ঠোঁট জুড়ে। মাথার চুলে অতি হতাশায় আঙ্গুল চালালো সে। জোর জবরদস্তি আর অধিকার বোধের মাঝে একটা পার্থক্য আছে আপু, আপনি দুটোকে গলিয়ে ফেলছেন। ইরামের আগের তুলনায় খানিকটা শান্ত হলেও তার কোচ সম্পূর্ণ উবে গেল না। দপ্ত কণ্ঠে সে অভিযোগ করল, তোমরা এই জেনারেশন ভুলে গিয়েছো জবরদস্তি ইজ নট রোমান্টিক অ্যাট অল। স্ত্রীর উপর জোর খাটিয়ে নিজেকে আলফা মেল প্রমাণ করতে চাও, কন্ট্রোলিং হয়ে দাপট দেখাতে চাও। ফ্যান্টাসি জগৎ থেকে বের হয়ে আসো। বাস্তব জগৎ আর কল্পনার জগতের মাঝে ফারাক আকাশ পাতালের। একটা মেয়ের ওয়াদায় যুক্ত হওয়ার অর্থ এই না যে সে নিজের গোটা অস্তিত্ব তোমার নামে দলিল করে দিয়েছে। আপনি আমাকে শুরু থেকেই তাই ভেবে এসেছেন, তাই না ইরাম আপু? আপনি আমাকে আপনার দেখা আর ৫-১০টা ছেলের থেকে আলাদা কিছু কোনোদিন ভাবতেই পারেননি। সাইবানের কথায় হঠাৎ করে থমকে গেল ইরাম। এতক্ষণে যেন তার হুঁশ ফিরল। একটা ঘোরের মধ্যে ছিল যেন। হুট করে বাস্তবে চলে এসেছে। সামনে সাইবান দাঁড়িয়ে আছে, ছেলেটার চেহারা উৎফুল্ল, ঠোঁটে সবসময়ের মতোই দুষ্টুমির হাসি, অথচ তার চোখে উদ্ভাসিত অব্যক্ত বিষাদটুকু ইরাম ঠিকই টের পেল। সাইবান সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চুলে আরেক দফা হাত বুলিয়ে বলে বসলো, ইউ নো হোয়াট আপু, ইজ ডিজার্ভ, ইউ ডিজার্ভ টু বি অ্যালোন, ইউ ডিজার্ভ এভরিথিং ইউ আর গোয়িং থ্রু। ইরামের শিরদাঁড়া বেয়ে ঠান্ডা একটা স্রোত খেলে গেল। কোনো জবাব দিতে পারল না সে। সাইবান উল্টো ঘুরে হন হন করে কিচেনের বাইরে বেরিয়ে গেল। যাওয়ার আগে হাতের ধাক্কায় ঠাস করে একপাশে রাখা থালা বাসনের বাক্সটা ফেলে দিল। মেঝেতে ধপাস করে সবকিছু পড়ল, ভেঙে ছড়িয়ে ছিটিয়ে গেল চারপাশ। ভাঙা গাছের উপর প্রতিফলিত হওয়া নিজের অজস্র প্রতিবিম্বর দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল ইরাম।
কখন সামিয়া এবং মিসির দুজনেই অত্যন্ত চিন্তিত হয়ে কিচেনে এসে তাকে ধরল, সে টেরটুকুও পেল না। সেদিন রাতের বেলা গেস্ট রুমের ভেতরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইরাম। নিজের প্রতিবিম্বকে নিজেরই বেশ খানিকটা অচেনা লাগছে। আজ বহুদিন বাদে সে সাজগোজ করেছে। জীবনে সবসময় অন্যের খেয়াল রাখা হলেও কখনো নিজের খেয়াল রাখার সুযোগ হয়নি। রুগ্ন পাতলা শরীরে ঢোলা গাঢ় সবুজ চুমকি বসানো ডিজাইনার কামিজ জড়ানো। সামিয়া অনেক শখ করে কিনে এনেছেন। সাইবানের বিয়েটা যেহেতু হঠাৎ করে হচ্ছে, তিনি চান অন্তত আজ রাতে ছোট করে একটা মেহেদি অনুষ্ঠান করতে। অনুষ্ঠান বলতে খাওয়া দাওয়ার আয়োজন। মেহেদি আর্টিস্ট বুক করা হয়েছে। এমনি তো এসব জিনিসের প্রতি একদমও মন নেই ইরামের। উপরন্ত সকালের ঘটনাটা এখনো মন থেকে বের করতে পারছে না সে। সাইবানের চেহারাটা স্মরণে আসলে নিজেকে কেমন অপরাধী লাগছে তার। অরণ্য মানদণ্ডে সাইবানকে মেপে ফেলেছে সে। তখন না বুঝলেও এখন তার খারাপ লাগছে। মনের ভিতর একটা অশুভ চিন্তা উগে দিচ্ছে। সাইবান শেষ যে কথাটা তাকে বলে গিয়েছে সেটাও ভীষণ গায়ে লেগেছে। হাঁটুর বয়সে একটা ছেলে এইভাবে তাকে মুখের উপর বলে গেল, আর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। সবকিছু মিলিয়ে ইরাম এখন অথই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। জরিদার লালচে সোনালি পাড়ের ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে ইরাম আরেক দফায় নিজের প্রতিবিম্বকে দেখল। ভিন্ন একজন মানুষ তাকিয়ে আছে তার দিকে। ইজান কোলে আসার পর থেকে সময় করে নিজের চুল আঁচড়ানোর প্রয়োজন বোধ করেনি। ত্বকের যত্ন নেওয়ার সুযোগ পায়নি, হয়নি নিজের শারীরিক ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ। তবুও হালকা মেকআপের পোলকে এবং গয়নায় সাজায় তাকে মন্দ লাগছে না। তাজা গোলাপের মালা হাতে বেঁধে এবং চুলে গুজে শেষমেশ নিজের সাজসজ্জায় ক্ষান্ত দিয়ে ইরাম বাইরে বেরিয়ে এলো। বাড়ির লিভিং রুমটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে। মরিচবাতি এবং পর্দায় ঘেরা চারপাশ। সোফা সরিয়ে মেঝেতে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। তাতে মেহেদি, মিষ্টি, ফলমূল ইত্যাদির ডালা সাজানো। মেহেদি আর্টিস্ট ইতিমধ্যে চলে এসেছে। কার্পেটে বসে এই মুহূর্তে সারিকার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। একপাশে সামিয়ার কোলে চুপটি করে বসে চোখ ইজান বড় বড় চোখ মেলে চারপাশ দেখছে। সুগন্ধা একটি ঝুনঝুনি নাড়িয়ে তার আকর্ষণ ধরে রাখতে চাইছে। বাড়ির একমাত্র জামাই মিসির হলুদ একটা পাঞ্জাবি পরেছে, হাতে মোবাইল ফোন। পায়চারি করতে করতে কারোর সঙ্গে কথা বলছে, খুব সম্ভবত বিয়ের কোনো কাজ নিয়ে। মোটামুটি সকলকে দেখতে পেলেও সাইবানকে কোথাও চোখে পড়ল না। তার বন্ধু বান্ধব আসার কথা ছিল, এসেছে কিনা কে জানে। আরে কি সুন্দর লাগছে তোকে, আমি জানতাম আমার চয়েস ভালো, তবে এতটাও ভালো ভাবতে পারিনি। সামিয়া মন্তব্য করতেই চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো সারিয়া। আপদ মস্তক রমণীকে পর্যবেক্ষণ করে দৃষ্টি ফিরিয়ে নিল বিতৃষ্ণায়। খাচ্ছে পড়ছে আমাদের টাকায়, আবার যত সব ঢং। কথাটা সারিকা মৃদু গলায় বললেও পেছন থেকে ইরাম স্পষ্ট শুনতে পেল। তবে বাইরের মানুষের সামনে তেমন কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিল। ইজানকে আদর করে এসে অতঃপর কার্পেটে পা ছড়িয়ে বসল সে। মেহেদি আর্টিস্ট তার হাতে নিজের কারুকাজ রচনা শুরু করলো তৎক্ষণাৎ। বিষয়টা খুবই বিরক্তকর, এত দীর্ঘ সময় ধরে একটানা এভাবে বসে থাকা। ইরাম সব থেকে সংক্ষিপ্ত আর সিম্পল ডিজাইনটা বেছে নেওয়ার পরেও পাক্কা 2 ঘন্টা সময় লাগলো সম্পূর্ণ শেষ হতে। বসে থাকতে থাকতে ইতিমধ্যে ইরামের পিঠ ধরে গিয়েছে, অবশ হয়ে এসেছে হাত পা। মেহেদি আর্টিস্ট মেয়েটা তাকে নরম গলায় শুধালো, আপু, আপনার হাজবেন্ডের নামটা? পিটপিট করলো ইরাম। হাজবেন্ডের নাম দিয়ে কি হবে? মেহেদির ডিজাইনের ভিতরে একটা জায়গায় লুকিয়ে লিখে দেব, পরে হাজবেন্ড খুঁজে বের করবে ওনার নাম কোথায় লেখা আছে। এসব আজব ট্র্যাডিশন কবে উদ্ভাবন হলো? ভ্যাবাচাকা খেয়ে গেল মেহেদি আর্টিস্ট। না মানে এটা ট্রেন্ড, সবাই করে তাই। সবাই করলে কি আমাকেও করতে হবে? বলতে বলতে ইরামের চোখ পড়লো সারিকার দিকে। তার মেহেদি পড়া শেষ। মিসির একটা হেয়ার ড্রায়ার নিয়ে এসেছে, তার পাশে বসে হাতে ড্রায়ার চালিয়ে দ্রুত শুকিয়ে নিতে সাহায্য করছে। দৃশ্যটা মনোরম, অথচ সারিকা কেমন শকুনি দৃষ্টিতে ইরামকে দেখছে। মাথা ঝাঁকিয়ে শেষমেশ সুর পাল্টে ইরাম মেহেদি আর্টিস্টকে বলল, আচ্ছা লিখুন। কোথায় লিখবেন? জি, নামটা বলুন আপনি। সারিকাকে শুনিয়ে শুনিয়ে খানিকটা অহেতুক জোর দিয়ে ইরাম বলল, লিখুন আমার আলাদিন। বাড়ির গেটের ভেতরে ঢুকলো সাইবানের গাড়ি। পেছনে অনুসরণে অনুরাগের বাইক। ভেতরে বিয়ে সম্পর্কিত একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা সাইবানের পোশাক আশাকে বোঝা যাবে না। সবসময়ের মতো একটা হাত হাত ছাড়া কালো রঙের টাইট ফিটিং ট্যাঙ্ক টপ আর সাদা ট্রাউজার পরনে। জিমে গিয়েছিল, সেখান থেকে অনুরাগের বাসায়। পরে সামিয়া ফোনের উপর ফোন একেবারে বন্ধুদের সঙ্গে নিয়ে বাড়ি আসলো। সাইবান গাড়ির দরজা খুলে বেরোলো। তার ঠোঁটে ঝুলছে সিগারেট। আজ সারাদিনে সেবন করা 6 নাম্বারটা।
গাড়ি থেকে নীরব এবং অনুরাগের সঙ্গে বাইক থেকে নেমে এলো আফফান। সকলেই আশেপাশে তাকালো। অল্প হলেও সাজসজ্জা সুন্দর লাগছে। মরিচবাতি ঘেরা এখানে হলুদাভাব এবং নীলাভাব লাইটিং এর ব্যবস্থা। বাড়িটা স্বর্ণের মতো জলজল করছে সামনে। ভেতর থেকে হালকা ধাঁচের কাওয়ালি মিউজিকের আওয়াজ ভেসে আসছে, সঙ্গে কোরমা পোলাওয়ের সুঘ্রাণ। সকলেই বেশ উৎসাহ নিয়ে আশপাশ দেখতে লাগলো। অনুরাগ হেঁটে গিয়ে সাইবানের ঠোঁট থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে জুতো দিয়ে পিষে ফেললো। বিরক্ত বোধ করলো সাইবান। কি সমস্যা? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখন সিগারেট ফুঁকে যাচ্ছিস? আমি সিগারেট খাবো, গাঁজা টানবো, মদ গিলবো, তোর কি সমস্যা তাতে? আর বিয়ে চলবে ইনশাআল্লাহ।